আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব আরাহাত মিনহাজ। জনাব আরাহাত মিনহাজ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। জনাব রাহাত ধন্যবাদ। মিনহাজ, আজকে 26শে মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস। এই দিবসটা নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আজকে পালিত হলো। এই দিবসটা নিয়ে আপনার মূল্যায়ন কি, আপনার অভিব্যক্তি কি, আপনি কি দেখলেন, কেমন লাগলো? কোনো জায়গায় কোনো কিছু পেয়ে, কোনো কিছু দেখে বিশেষ কোনো তৃপ্তি, নাকি কোনো কিছু না পেয়ে বিশেষ কোনো অতৃপ্তি, সব মিলিয়ে কেমন? না, শুরুতেই যে কথাটা বলা প্রয়োজন, দেখুন 1971 সালে আমরা যখন মুক্তিযুদ্ধ শুরু করেছিলাম এবং যখন মুজিবনগর সরকার গঠিত হয়েছিল এবং স্বাধীনতার ঘোষণাপত্র ঘোষিত হয়েছিল, তখন কিন্তু চারটি আপনার মূল লক্ষ্যকে আপনার নির্ধারণ করা হয়েছিল আর কি। হ্যাঁ, তার মধ্যে ছিল হচ্ছে আপনার সাম্য, মানবিক মর্যাদা এবং অর্থনীতি মুক্তির ব্যাপারটাও বিশেষভাবে আলোচিত হয়েছিল। এখন সহজ করে দেখুন, আমাদের সমাজে আপনার সাম্য, মানবিক মর্যাদা, অর্থনৈতিক মুক্তি, সেগুলো আমরা অর্জন করতে পেরেছি কিনা, মানুষের নিরাপদ জীবনকে আমরা নিশ্চিত করতে পেরেছি কিনা, সেগুলো কিন্তু আমার কাছে মনে হয় এখনো বহু দূর। বাংলাদেশের প্রায় 30% মতো মানুষ আপনার দারিদ্র্য সীমার নিচে এখনো বসবাস করে এবং প্রতিনিয়ত আমাদের জীবন যেরকম অনিরাপদ হয়ে উঠছে, আমরা গত দুদিন আগেই দেখতে পেলাম যে আপনার কি ভয়াবহ একটা আপনার বাস দুর্ঘটনায় মানুষকে প্রাণ হারাতে হলো। তো সবকিছু মিলে আসলে যে সকল ঘটনা আপনার আমার সামনে ঘটে প্রতিনিয়ত আর কি, সেটা কিন্তু আসলে কষ্ট দেয় এবং সেটা বারবার আমাদের সামনে প্রশ্ন নিয়ে আসে যে আমরা কি এই দেশ চেয়েছিলাম? এই দেশের জন্যই কি আসলে মানুষ এত রক্ত দিয়েছিল? এই দেশের জন্যই কি মানুষ এত আত্মত্যাগ স্বীকার করেছিল? খুব সম্ভবত তা নয়। আমাদের দেশটা হয়তো আরো একটু ভালো হওয়ার কথা ছিল, যে জায়গায় আমরা কখনোই পৌঁছাতে পারিনি। হ্যাঁ, সেটা ব্যাপারটা, কিন্তু একটা জিনিস আমরা লক্ষ্য করলাম, যে স্বাধীনতার নানা রকম বাণী আমরা দেখলাম বিভিন্ন জায়গায়। তো সব জায়গাতে আমার নিজের কাছে একটু একটা জিনিস খুব মানে একটু বিস্ময় ঠেকেছে। সেটা হলো যে আমাদের স্বাধীনতার সঙ্গে যে বঙ্গবন্ধু শেখ মুজিব নামে একজন ব্যক্তি জড়িত ছিলেন, আমাদের স্বাধীনতার উনি যে মহানায়ক ছিলেন, সেই জিনিসটা যেন মানে সবাই ভুলে গেছে, নাকি আমাদের দেশের মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমি বলতে পারবো না, কিন্তু আমি কারো কাছেই সেই নামগুলো দেখছি না। আহ এটা এটা কি আপনি খেয়াল করেছেন? আমি আলোচনায় আসছি, আপনাকে একটা ভিন্ন প্রেক্ষাপট আমি আপনার সামনে তুলে ধরি আর কি। হ্যাঁ, আপনি দেখেন 1971 সালে যখন আপনার অপারেশন সার্চ লাইট পরিচালিত হয়েছে, অপারেশন সার্চ লাইটের একটা অংশ ছিল হচ্ছে বঙ্গবন্ধুর ধানমন্ডির 32 নম্বর সড়কের যে বাড়ি, সেই সড়কের বাড়িতে অভিযান পরিচালনা করা এবং তখনকার বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করা। এবং সেই আটকটা সম্পন্ন হয়ে যায় আসলে মধ্যরাতেই, তখন 26 মার্চ পড়ে গেছে আর কি। এবং 26 মার্চ সকালবেলা থেকে ঢাকা শহরে তখন কারফিউ, পাকিস্তানি ট্যাঙ্ক চলছে এবং বিভিন্ন জায়গায় আপনার নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং এই নিরাপত্তা নিশ্চিত করার মধ্যে একটা জায়গা ছিল হচ্ছে ধানমন্ডির 32 নম্বর। তার মানে হচ্ছে 1971 সালের 26 মার্চ সকালবেলা ধানমন্ডির 32 নম্বর এই সড়কে পাকিস্তান সেনাবাহিনীর প্রহরা ছিল, পুলিশ ছিল। আপনি আজ 2026-এ যখন আমি কথা বলছি, আজও ধানমন্ডি 32 নম্বরের ভাঙা, পুড়িয়ে দেয়া বাড়ির সামনে পুলিশ ছিল। তো এটা এটা একটা ভয়াবহ আপনার না, তখন কি তো বলা যায়। তখন তো একটা বাড়ি ছিল, এবং বাড়ির ভিতরে একজন নেতা ছিলেন, যাকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখছিল। তখন তাদের জন্য এটা একটা হুমকি ছিল। কিন্তু এখন এটা কার জন্য হুমকি? এখন সেই ব্যক্তি নেই, তার লাশটা পর্যন্ত ওখানে নেই। তার একটা বাড়ি ছিল, বাড়িটাকেও ভেঙে দেওয়া হয়েছে। তারপরেও ওখানে এখন কাকে ভয় করে পুলিশ রাখা হচ্ছে? এখন এই প্রশ্নের জবাব তো আমার কাছে নেই। হ্যাঁ, শুধুমাত্র এই সিচুয়েশনের কারণে এই বিষয়টা লক্ষ্য করার পরে আমার ভেতরে আক্ষেপ আছে, কষ্ট আছে, যন্ত্রণা আছে। আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। হ্যাঁ, দেখেন, আমি
আমি সাংবাদিক ছিলাম, আপনি জানেন আমি সাংবাদিকতা করেছি দীর্ঘদিন। হ্যাঁ, আমি যখন সাংবাদিকতা করতাম তখন আওয়ামী লীগ আমল ক্ষমতায়, আওয়ামী লীগের মন্ত্রীরা অনেক প্রতাপশালী, তারা দায়িত্বশীল ভূমিকা পালন করছেন, তারা অনেক ক্ষমতাবান। আমি বুয়েটে একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেই অনুষ্ঠানে আমার আজও মনে আছে। সে অনুষ্ঠানে জুনায়েদ আহমেদ পলক, যে ভদ্রলোক আপনার সম্ভবত আইসিটি প্রতিমন্ত্রী ছিলেন এবং তিনি তরুণ একজন সংসদ সদস্য হিসেবে খুবই প্রতাপশালী ছিলেন। তো সেই অনুষ্ঠানে সেই ভদ্রলোক ছিলেন হচ্ছে আপনার প্রধান অতিথি। এটা ছিল ফেব্রুয়ারি মাসের একটা অনুষ্ঠান, কোন বছর আমার ঠিক তখন মনে নেই। তখন সেই অনুষ্ঠানে যখন ভাষা আন্দোলনে তিনি আলোচনা করছিলেন, ভাষা আন্দোলনে আলোচনা করতে গিয়ে তিনি বলে ফেলেছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে। এটা আসলে মিথ্যা কথা। আওয়ামী লীগ সরকারের আমলে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভীষণ ভাবে আপনার দেবতার আসনে বসানো হয়েছে, তার উপরে অতিরিক্ত আপনার বিভিন্ন বিষয়ের গৌরব আরোপ করা হয়েছে এবং বঙ্গবন্ধুকে আসলে একটা দেবতা বানানোর বা একটা কাল্ট ফিগার বানানোর চেষ্টা আওয়ামী লীগ করেছে সবসময়। আর বিপরীত আওয়ামী লীগ কি করেছে, সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধে অন্যান্য যাদের অবদান ছিল তাদেরকে যতভাবে অপমান, অপদস্থ, পাকিস্তানি চর, তারপরে হচ্ছে আপনার মুক্তিযুদ্ধ বিরোধী ষড়যন্ত্রকারী, যত যা কিছু করে আপনার অপমান করা হয়েছে, যেটা আপনিও সাক্ষী আর কি। হ্যাঁ, এখন দেখুন, এখন বর্তমানে যে আমরা আবার আবার একটা এমন একটা বিষয় দেখছি যে আহ, সেই জায়গাটা একটা রিভার্স জায়গা আমরা দেখছি। মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান, এটা একজন পাগলও স্বীকার করবে। একজন পাগল কাউকে যদি ধরেন একটা মানসিক বিকৃত সম্পূর্ণ মানুষকে যদি বলেন যে 1971 সালে মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্তিত্বকে, ভূমিকাকে অস্বীকার করার সাহস দেখাবো বলে আমার মনে হয় না। এখন বাংলাদেশের বাস্তবতাটা এমন, দেখেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলাদেশের স্বাধীনতার নানা আলোচনা চলছে, অনুষ্ঠান চলছে এবং কিছু কিছু ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে টিপ্পনী কাটা হচ্ছে যে তিনি কিছু ছিলেন না, তিনি এই ছিলেন, তিনি সেই ছিলেন, তাকে অপমান করা হচ্ছে। এবং দেখেন একেবারে রিভার্স, মানে ক্ষমতার পালাবদলের সাথে সাথে আমরা একটা রিভার্স চিত্র আমরা আমরা নানাভাবে দেখি আর কি। হ্যাঁ, যেটা আসলে ভীষণ পরিতাপের। আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার এই দেশটা তো একটা দীর্ঘ আপনার আন্দোলন সংগ্রামের মাধ্যমে দীর্ঘদিন ধরে মানুষের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে দেশটা আপনার অর্জিত হয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদান আছে। সবার অবদানকে স্বীকার করতে কেন যে আমাদের কার্পণ্য, কেন যে আমাদের আপনার ভেতরে এত হচ্ছে অনীহা, এটা আসলে আমাকে খুব ভাবায়। আজকে দেখলাম যে আহ, জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন দলের লোকজন সেখানে গিয়েছেন এবং সেখানে যে সিপিবির যে নেতৃবৃন্দ যারা আছেন তারা একটা কথা বললেন যে স্বাধীনতার 55 বছর পরেও রাজাকারদের আস্ফালন দেখতে হয়, যা দেশের জন্য চরম লজ্জার। আবার বিপরীত দিকে এটাও দেখলাম যে জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের মানে পক্ষে ফুল দিতে এসে 3 জনকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, মানে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, তো সেখানে জাতীয় স্মৃতিসৌধে কি কেউ ফুল দিতে পারবে না? জাতীয় স্মৃতিসৌধে যারা ফুল দিতে যায় তারা কি এটা রাজনীতি করতে চায়? ধরেন বিএনপি গেল, বিএনপি জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গেল, এটা কি রাজনীতি করতে গেল নাকি বিএনপি সেখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গেল? এই বিষয়টা কেমন হলো না, আপনার কাছে ব্যাখ্যা করবেন? আপনাকে আপনাকে খুব সহজ করে বলি, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু খুবই নোংরা। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি কিন্তু খুবই হচ্ছে আপনার সংকীর্ণ এবং সেটার চর্চা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে দেখি। কিন্তু আপনি যদি একটা উদার মনস্ক মানুষ হিসেবে যদি নানা কিছু আপনি চিন্তা করেন, আহ সেই ক্ষেত্রে একটা জাতীয় দিবসে একজন নাগরিক শ্রদ্ধা জানাতে গেছে, তাকে গ্রেফতার করা হয়েছে একটা স্লোগান দেওয়ার জন্য, যে স্লোগান আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান ছিল। এটা তো ধরেন সামান্য সভ্য দেশের কোনো মানুষ শুনলেও তার হার্ট অ্যাটাক করবে, বলে কি, এটা অসম্ভব ঘটনা। কিন্তু আমি একটা কথা আমি আপনাকে খুব ছোট্ট করে বলি আর কি। হ্যাঁ, দেখুন, বিএনপি সরকার ক্ষমতায় আছে, আমি বিএনপির কাছ থেকে অনেক সহনশীল এবং উদারতার আচরণ
প্রত্যাশা করেছিলাম, এখনো করি। আমার কাছে মনে হয় ধরেন আপনি আওয়ামী লীগের যে সকল নেতারা ধরেন জুলাই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, আপনি তাদের বিচার করেন, ফাঁসিতে ঝুলাই দেন, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি যদি মনে করেন আপনি আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবেন না, এটা আমার কাছে ভুল পদক্ষেপ বলে মনে হয়। আপনি যদি মনে করেন আপনি বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে দেবেন না, আমার কাছে মনে হয় এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আরো শক্তিশালী করবে। আমার কাছে মনে হয় আপনি যদি আওয়ামী লীগের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে আবার কুক্ষিগত করতে চান, আপনি যদি এই চেষ্টা করেন, আপনি দ্রুততার সাথে যে সকল মানুষ আপনার নিরপেক্ষ ছিলেন, যে সকল মানুষ নিরপেক্ষ এখনো আছেন, যারা আপনার সুন্দরভাবে সুস্থভাবে নানা কিছু চিন্তা করেন, সেই মানুষগুলোর সমর্থন বিএনপি রাতারাতি হারিয়ে ফেলবে। কারণ আপনি যদি সেই চর্চাই করেন, যে চর্চাটা আমরা আওয়ামী লীগের আমলে অনেক ক্ষেত্রে দেখেছি, সেই চর্চাটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষের কাছে গ্রহণযোগ্য হতে পারে না, এটা হবে না। কিন্তু আমরা যেটা দেখেছিলাম গত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, যে তাদের যে এই মানে আওয়ামী লীগ অথবা মনে করেন মুক্তিযুদ্ধের মানে পক্ষে যারা নিজেদেরকে দাবি করতো আগে, তাদের ব্যাপারে তাদের যে মনোভাব এবং আচরণ আমরা দেখেছি, যে প্রশাসনের যে ভূমিকা দেখেছি, সরকার পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, এবং নতুন সরকারের মধ্যে তো আমরা সেই আচরণের ধারাবাহিকতা দেখতে পাচ্ছি। তাহলে এই যদি চলতে থাকে, তাহলে দেশকে কি ঐক্যবদ্ধ করার কাজটা সহজ হবে? আর যদি ঐক্যবদ্ধ আপনি না করতে পারেন, দেশটিকে আপনি অগ্রসর করবেন কিভাবে? আপনার আপনার কি কখনো কখনো মনে হয় যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতাসীন কোন দল কেউ কাউকে ঐক্যবদ্ধ করতে চেয়েছে কোনোদিন? কোনোদিন চায়নি। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় যে দল যখন ক্ষমতায় ছিল বা ক্ষমতায় থাকে, তাদের প্রধান লক্ষ্য থাকে হচ্ছে তাদের ক্ষমতার আসনটাকে চিরস্থায়ী করা। এর বাইরে তাদের আর কোনো চিন্তা নাই। আমি আপনাদের হলফ করে বলছি, দেশকে ঐক্যবদ্ধ করা, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখা, অন্যকে সম্মান দেয়া, মানবাধিকার রক্ষা করা, অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা, এগুলো হয়তো অনেকেই মুখে মুখে বলেন, কিন্তু আমার আমার বিবেচনা বলে যে যিনি যখন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে ক্ষমতায় ছিলেন বা ক্ষমতায় থাকেন, তার প্রধানতম চিন্তা থাকে হচ্ছে আপনার যে তিনি কতদিন, কত সময় এই চেয়ারটা আঁকড়ে রাখবেন এবং তার জন্য তার কি করণীয়, সেটা নিয়েই তিনি চিন্তায় থাকেন। দেশকে ঐক্যবদ্ধ করা নিয়ে কারো চিন্তা আছে বলে আমি মনে করি না। তাহলে ভবিষ্যৎ কি? ভবিষ্যৎ কি, আমি শুধু আপনাকে একটা কথা বলি, নতুন সরকার, এই সরকার এখনো অনেক নতুন। আমি খুব সিনসিয়ারলি এই সরকারের কাছ থেকে উদারতান্ত্রিক বা উদার আচরণ প্রত্যাশা করি, সহনশীল আচরণ প্রত্যাশা করি, হ্যাঁ, এবং গণতান্ত্রিক পরিবেশ যাতে বজায় থাকে তার জন্য এই সরকার যথাযথভাবে দায়িত্ব পালন করবেন, সেটা আমি প্রত্যাশা করি। কেউ যদি মনে করে তিনি ক্ষমতাসীন হয়েছেন এবং জীবন ক্ষমতায় থাকবেন এবং সবকিছু তিনি তার মতো করে করবেন, এই চিন্তা যদি আবার কেউ করে থাকেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রে, বাংলাদেশে আবারও সংঘাত, আবারও সহিংসতা, আবারও প্রাণহানি, আবারও রক্তপাত, আবারও পালাবদল। এর বাইরে তো আমি কোনো কিছু দেখি না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে। এটা নিয়ে আর আলাপ লম্বা কি করব? আমাদের দেশ স্বাধীন হয়েছে 1971-এ, তারপর 55 বছর চলে গেল। স্বাধীনতা দিবস আসে, স্বাধীনতা দিবস যায়, আমরা স্বাধীনতার বিবেচনায় বয়স্ক হই, কিন্তু আমাদের দেশের মানুষের মধ্যে সেই স্বাধীন চিন্তার প্রকাশটা ঘটতে পারছে কিনা, এটা নিয়ে প্রতিবাদী হতাশা প্রকাশ করি। আমরা জানি না এই ধারাবাহিকতার কতদিন চলবে। প্রিয় দর্শক, জনাব রাহাত মিনহাজের বক্তব্য আপনারা শুনলেন। আমার ধারণা আপনারা কেউই যে খুব আশান্বিত হওয়ার সুযোগ পেয়েছেন ওনার কথা থেকে, আমার মনে হয় না। কিন্তু এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে আমাদের দেখতে হবে, বাস্তবতার দিকে তাকাতে হবে, এবং এই বাস্তবতাকে যদি আপনার কাছে অসহ্য মনে হয়, তাহলে কিভাবে এই বাস্তবতাকে পরিবর্তন করা যায় সে চিন্তাও আপনাদের কি করতে হবে। আপনার ওই চিন্তাটা কেউ করে দেবে না। প্রিয় দর্শক, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।